আমি আসছি আপনার চিন্তার পরিবর্তন ঘটাতে। যেই চিন্তা জমাট খেয়ে বসে আছে, যেই মানসিকতা জগদ্দল পাথরের মতো লটকে আছে, একেবারে চ্যাপ্টা হয়ে মিশে আছে, যেই চিন্তায় ঘুণে ধরেছে, আমি সেই চিন্তায় নাড়া লাগাতে এসেছি, আপনাকে জাগাতে এসেছি। আপনি যেই ধর্মে বিশ্বাসী, যেই ধর্ম লালন করেন, সেই ধর্মের চেতনা সম্পর্কে আপনাকে জাগ্রত করতে এসেছি। মোটা অঙ্কের খরচা আমাকে তারা দেবে, আর আমি সেখানে বসে আমার সুর বাজাইয়া চলে যাব, এটা আমার দ্বারা হবে না। আর জীবনে আসতে পারবো কিনা তা জানি না। একবার যেহেতু আসবো, আপনাদের মরণ পর্যন্ত যেন আলোচনার ফাঁকে আমার অংশগ্রহণ এতটুকু থাকে যে মেজবা হুজুর আসছিল, এই কথাগুলো বলে গিয়েছিল। আমাদের মাহফিলগুলো এই যে আপনাদের, এটা কি উত্তরাঞ্চল বলে? উত্তরাঞ্চল, কেউ মনে কষ্ট নেবেন না। এই গত 2 বছর, এবছর গত বছর এই অঞ্চলে প্রচুর মাহফিল করেছি। একেবারে সেই পাবনা থেকে কুড়িগ্রাম সব অঞ্চলে। এই 2-3 দিন পর আবার টাঙ্গাইল জামালপুরের সফর। এই অঞ্চলগুলো কিছু বক্তা আপনারাও তৈরি করেছেন। এর মধ্যে আব্দুল বাসেদ খান ভাই আছেন, যাকে বাংলাদেশের সব মহলের মানুষ চেনে। পাশাপাশি এমন কিছু বক্তাও তৈরি করেছেন যারা ওয়াজের মঞ্চে ফার্স্ট, আপনাদের এই অঞ্চলের বক্তারা নাটক গান বাজনা শুরু করেছে ওয়াজের মঞ্চে। বক্তায় শ্রোতা একজন ডাক দিয়া বলে, আসো সেলফি তুলি। স্টেজের মধ্যে গালের সাথে গাল মিলাইয়া সেলফি তোলে। আপনি যদি কোনোভাবেও এটাকে জায়েজ ফতোয়ায় আনতে পারেন, আমি ধরে নিলাম আনছেন, দৃশ্যটা কি ইসলামের জন্য সুন্দর দৃশ্য? কথা বলেন। আমরা গানের অনুষ্ঠানে যাই না কেন? গুনাহ হয়। কিন্তু ওই শিল্পীর গান উদাহরণ দিতে গিয়া বক্তা এখানে বসে পুরোটা বইলা দিতেছে, তাহলে আর ব্যবধান রইল কোথায়? এই মাহফিলগুলো, আমি জয়পুরহাট, এটা কি এদিক থেকে বা রাজশাহীর ওদিক থেকে কাছে হবে? আমি আজ থেকে 4 বছর আগে মাহফিলে গিয়েছিলাম। যিনি দাওয়াত দিয়েছিলেন তিনি একজন আলেম। আমি যেহেতু যাত্রাবাড়ি শায়েখের মাথা হাতে থাকি, সোহবতে থাকি, দাওয়াত লোকের ইজতিমায় গিয়া সেখানে আরো কয়েকজন ধরে আমার দাওয়াতটা তিনি মঞ্জুর করাতে পেরেছেন। এই যে পুরা মাঠ, এর থেকেও বড় ময়দান হবে, মানুষ ভর্তি। আমি বয়ান শুরু করলাম, আজকে যেই আয়াত তেলাওয়াত করেছি ঠিক এই আয়াত, এই আলোচনা। আমি এত কথা জিজ্ঞেস করি, কেউ জবাব দেয় না। 1.5 ঘন্টা বয়ান করলাম, মনটা খুবই খারাপ হয়ে গেল। যদিও আমি 1 ঘন্টা, 1.25 ঘন্টা, সর্বোচ্চ 1.5 ঘন্টাই বয়ান করি। আলোচনার ফাঁকে আত্মশুদ্ধি বা নিজেকে গর্বার বাইরে অপ্রয়োজনীয় কোনো কথা বলি না, আল্লাহর রহমতে। লম্বা খুতবা বলেও সময়ের অপচয় করি না, যেটা আপনারা দেখেছেন। আমি বয়ান করে চিন্তা করলাম, নামলে মানুষজন ভিড় জমায়, যাইতে দেরি হয় গাড়ি পর্যন্ত, অনেক সময় কষ্টও পাই। পিছন থেকে হাত ধরে টান মারে মুসাফা করার লোকে, বিশাল সওয়াবের কাজ করে। তো মাঝে মাঝে মাঠের মধ্যে দিয়ে যাইগে, কেউ টেরও পায় না, মনে করে আরেকজন শ্রোতা যাইতেছে। সেদিনও মাঠের ভিতর দিয়ে যাচ্ছি, সবাই খুঁজতেছে ওদিকে, হুজুর গেল কোন দিকে। কিন্তু মাঠের ভেতরে শ্রোতাদের মন্তব্য, আমরা কি কান্নাকাটি করতে আসছি নাকি? উনি বারবার কথা বলতে বলে, একটা কৌতুক বললো না, একটা গান বললো না, সারাদিন আমরা এত পরিশ্রম করি, একটু আসছি আনন্দের জন্য, কয়েকজন বক্তার নাম বলে ফেলছে। এরা এলে কি সুন্দর হাসায়,
গান গায়, কৌতুক গায়, কতবার যে ইস্তেগফার পড়েছি আর কোন হিসাব নাই। সেদিন থেকে নিয়ত করছি মাহফিলে যাব, আগে ব্রেন ওয়াশ করতে হবে, আগে চিন্তার পরিবর্তন ঘটাতে হবে, মাহফিল কি সেই জিনিসটাকে মানুষকে বোঝাতে হবে। এত সুন্দর একটা ময়দানকে নাটকের ময়দান, নাটকের মঞ্চে পরিণত করেছে। যতটা অবদান বেশিরভাগ আপনাদের এইসব অঞ্চলের কয়েকজন বক্তা তার মধ্যে শীর্ষে আছে। এখন আবার কেউ ফতুয়াবাজের তো অভাব নাই, এখন ফতুয়ার জন্য মাদ্রাসায় যাওয়া লাগে না, ইফতা বিভাগেও যাওয়া লাগে না, চা দোকান থেকে যেই পরিমাণে ফতুয়ার সাপ্লাই হয়, সব ফতুয়া রাজনীতির গবেষণা বলেন যা লাগে চা দোকানে। ভাই রে ভাই, এই যে নির্বাচন গেল বগুড়ায়, টিভি মিডিয়ার কতটুকু আলোচনা হয়েছে, চা দোকান ফাইটে গেছে আলোচনায়, এখনো চলতেছে বগুড়ায় দেখবেন, আর ফেসবুক। যাই হোক, আপনারা এখানে এসেছেন, আমি এত দূর থেকে, আমরা যারা আলোচনা করি আপনাদের হয়তো অনেকেরই জান আমরা ফজরের পরে ঘুমাই, যেহেতু জোহরের পর বয়ান 2 ঘন্টা ঘুমিয়ে রওনা দিছি, গাড়িতে কি আর ঘুম হয়? এই যে এলাম, এই ময়দানটাকে এভাবেই বৃথা সময় কাটিয়ে শেষ করে চলে যাব? দেখছেন, এরপরও জবাব দেন। আপনারা জবাব দেন না দেখেই তো এই কথাগুলো আমি বলতেছি।